হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প বৃষ্টি নামার পরে লেখিকা ইশরাত জাহান ফারিয়া। পর্ব 9। প্রকৃতিতে এখন অক্টোবর, হালকা ঠান্ডা হাওয়া জীবনকে নতুনভাবে উপভোগ করা যায় নতুন করে। মৃদুমন্দা হাওয়ায় বাতাস ভাসে, ফুলের সুবাসে গুঞ্জন সবুজ রঙের জামা পরে বেলকনিতে বসে আছে। আজ ইংল্যান্ড থেকে মৃন্ময়ের কিছু রিলেটিভরা আসবে, সেজন্য সকাল থেকে বাড়িতে একটা হই হই রব। সবার সাথে গুঞ্জনও রান্নাবান্নায় সাহায্য করছে। আনিশা চৌধুরী গুঞ্জনকে হাজারবার মানা করা সত্ত্বেও গুঞ্জন জোর করে কাজ করেছে, কিন্তু আগের মতো সেই প্রাণোচ্ছলতা গুঞ্জনের মধ্যে টের পাওয়া যায় না আর। দুপুরের শেষ দিকে মৃন্ময় অফিস থেকে বাসায় ফিরল। মেহমান আসা উপলক্ষে তাড়াতাড়ি আসা, নয়তো সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা। রুমে ঢুকে মৃন্ময় বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল। বেলকনি থেকে ফিরে গুঞ্জন যেই না বিছানায় বসতে যাবে ঠিক তখনই মৃন্ময় বলে উঠল, কানা হয়ে গেলে নাকি? গুঞ্জন চমকে উঠল। গাড় ঘুরিয়ে বিছানায় শুয়ে থাকা মৃন্ময়কে দেখতে পেয়ে ভ্রু কুঁচকে বলল, আপনি আপনি এই সময় এখানে কি করছেন? কি করছি মানে? মানে আপনার তো এখন অফিসে থাকার কথা, আপনি বাসায় কেন এই সময়? মৃন্ময় শুয়ে থেকে বলল, আমার বাড়িতে আমার কি এখন টাইম মেনটেন করে ঘরে আসতে হবে নাকি? আমার যখন ইচ্ছা তখন আসবো। বাই দ্য ওয়ে, তুমি আমার বিছানায় কি করতে চাইছিলে? গুঞ্জন মৃদু হাসল, বলল, সারা রাত তো সোফায় শুয়ে থাকতে হয়, তাই আপনি না থাকলে গড়াগড়ি দেওয়ার জন্য আমি বিছানাতেই থাকি, বুঝলেন? গুঞ্জনকে উদ্দেশ্য করে মৃন্ময় বলল, তা কার পারমিশন নিয়েছিলে তুমি? গুঞ্জন হাসলো, বলল, আমি দুঃখিত, এখন থেকে আপনার জিনিস ইউজ করার আগে পারমিশন নিয়ে নেব। মৃন্ময় সন্দেহ চোখে তাকিয়ে রইল, বলল, তা তো অবশ্যই। গুঞ্জন আর কিছু বলল না, রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মৃন্ময় ভাবছে গুঞ্জনের কি হয়েছে। সেদিনের পর থেকে আজ অনেকগুলো দিন কেটে গিয়েছে। সেদিন হয়তো মৃন্ময় একটু বেশি হার্ড করে ফেলেছিল, যদিও পরে জানা যায় খাবার টেবিলে গুঞ্জনকে সত্যি কেউ লাথি দিয়েছিল। তবে সেটা লাথি নয়, আরিশা পা নাচাচ্ছিল আর হঠাৎ করে ওর পা খুব জোরে গুঞ্জনের পায়ে লেগে যায়। সেটা অবশ্য আরিশাই বলেছে মৃন্ময়ের কাছে। তাও মৃন্ময় এখন গুঞ্জনকে আগের মতো পাগলামো করতে আর দেখে না। মেয়েটার মধ্যে আগের সেই প্রাণস্থলতা আর দেখা যায় না। অতিরিক্ত বক বক বা ঝগড়া মারামারি করে না। যদিও গুঞ্জন কোনো কালেই অতিরিক্ত সুন্দরী ছিল না, তবে এই কদিনে মেয়েটাকে বেশ সুন্দর বলে মনে হচ্ছে মৃন্ময়ের। রেশমের মতো ঘন কালো চুল, গভীর কালো চোখ, যেন সারাক্ষণ কিছু একটা নেশা লেগে আছে। গোল গোল শ্যামবর্ণ চেহারার মেয়েটাকে আজকাল অতিরিক্ত সুন্দর এবং বেশ ম্যাচিউর বলে মনে হয়। বিকেলের দিকে এয়ারপোর্ট থেকে সোজা দুইটা গাড়ি করে এলো মৃন্ময়ের দুই চাচা চাচির পরিবার আর এদের একদল ছেলে মেয়ে। এর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা হলো অনু। এই অনু আবার মৃন্ময়ের প্রতি একটু দুর্বল। অতিরিক্ত সুন্দরী এই মেয়েটার ভেতর রয়েছে প্রচুর হিংসা আর অহংকার। বাড়িতে আসার পর সবাই মিলে ড্রয়িং রুমে বসে কথা বলছিল। মৃন্ময় দুপুরে অফিস থেকে ফিরে যে ঘুম দিয়েছিল, সেই ঘুমে এখনও কাদা গায়ে স্লিপের পাতলা গেঞ্জি পরিহিত। এমন সময় ড্রয়িং রুমের একদল মানুষকে উপেক্ষা করে অনু জিজ্ঞেস করলো, মনু কোথায় মোরমা? অনিশা চৌধুরী একটু থমকালেন। কিছু একটা ভেবে পাশে দাঁড়িয়ে থাকা গুঞ্জনকে দেখিয়ে দিয়ে বললেন, আরে অনু, ও হলো গুঞ্জন, মৃন্ময়ের ওয়াইফ। অনু ধপ করে জ্বলে উঠল, যেন রাগটা গিলে গুঞ্জনকে বলল, হাই গুঞ্জন। গুঞ্জন হাসি মুখে বলল, হ্যালো, কেমন আছো? অনু একটা আলগা হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে বলল, ভালো আছি। গুঞ্জন ব্যাপারটা বুঝতে পারলো যে মেয়েটার ঠিক ওকে পছন্দ হচ্ছে না। আর না গুঞ্জনের এই শার্ট প্যান্ট পরিহিত একগাদা মেকআপ লাগানো মেয়েটাকে পছন্দ হচ্ছে। তাও কর্তব্য রক্ষার জন্যই মৃন্ময়ের আত্মীয় স্বজনদের সাথেও পরিচিত হলো, কথা বলল। সবাইকে ওর খুব ভালো লাগলো, শুধুমাত্র অনু ছাড়া। আর এদিকে অনু সোফার এক কোণে পায়ের উপর পা তুলে বসে মোবাইল কাটছে। একসময় আবারও বলে উঠল, মনু কোথায় বড় মা? আসার পর থেকে ওকে দেখতে পাচ্ছি না কেন? ও কি বাসায় নেই? অনিশা চৌধুরী বললেন, ও তো অফিসে। অনু বলল, ও কি জানে না যে আজ আমরা ফিরেছি? দাদিমা কাশি দিয়ে গলা পরিষ্কার করে গুঞ্জনের উদ্দেশ্যে বললেন, গুঞ্জন, তুই ওকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বল। বাসায় এত মানুষ থাকতে অফিসে সে কী করে? ফোন করে ওকে। গুঞ্জন এবার কথা বলল, দাদিমাকে বলল, উনি তো আজ দুপুরে বাসায় ফিরেছেন, তোমরা জানো না? আনিশা চৌধুরীও অবাক হয়ে বললেন, সে কি? আমরা তো কেউ জানি না। তুমিও তো বলনি। গুঞ্জন অবাক গলায় বলল, আসলে আমি ভেবেছিলাম উনি বোধহয় আমার কল্পনাতে এসেছেন। কোনোদিন তো দুপুরে অফিস থেকে ফেরেননি, তাই ওনার ফেরার কথাটা মাথায় ছিল না।
মিন্নয়ের মেজো চাচি হেসে বললেন, বাহ, আমাদের ছেলেটা তোমার কল্পনায় আসে নাকি? গুঞ্জন বলল, খুব আসে। তখন ইচ্ছে হয় ওনার পরশে 2টা টমেটোর মতো গালকে থাপড়ায় লাল বানিয়ে দেয়। একথা শুনে অনু ফোঁস করে উঠল, জাজ লাগা গলায় বলল, কি বলছো এসব তুমি? কারো স্কিন এভাবে আঘাত করলে স্কিন কি এফেক্ট পড়ে তুমি জানো? ত্বকের সৌন্দর্য তো নষ্ট হয়ে যায়। গুঞ্জন অবাক হয়ে তাকিয়ে রইল, কিছু বলল না। অনু আবারও রাগী গলায় বলল, উঠল, আর তুমি এতক্ষণ আমায় বললে না কেন? যখন আমি জিজ্ঞেস করেছিলাম মনু কোথায়? এত বেয়াদবি কেন তুমি? বলতে বলতে ছুট লাগালো মিন্নয়ের ঘরের দিকে। এদিকে অনুর কাণ্ড দেখে দাদিমা গুঞ্জনকে গুঁতা দিয়ে কানে কানে বললেন, যা তুই আমার নাতিটাকে বাঁচা। গুঞ্জন অবাক হয়ে বলল, কি বাঁচাবো মানে? কি হয়েছে তোমার নাতে? কিছু হয়নি, তবে এবার হবে। গুঞ্জন ব্রুকুসকে বলল, কি হবে? দাদিমা নিচু স্বরে বললেন, দেখছিস না অনু কীভাবে দৌড়ে গেল? আরে অনু আমার নাতির জন্য পাগল, বুঝলি? দেশে ফিরলে ওকে জ্বালিয়ে মারে, সারাদিন গলায় ঝুলে থাকতে চায়। গুঞ্জন হাসি হাসি গলায় বলল, ইন্টারেস্টিং, ইটস ভেরি ইন্টারেস্টিং। দাদিমা গুঞ্জনকে বললেন, এখন ঘরে গেলেই দেখতে পাবে এই অনু কি কি করে। আমার মেজো ছেলে আমার এই নাতিটাকে মানুষ বানাতে পারেনি রে গুঞ্জন, পারেনি। গুঞ্জন বলল, তাহলে মজা দেখে হাসি, বলেই এক প্রকার তাড়াহুড়ো করে রুমে এলো। বেরানো দরজাটা ঠেলে রুমে দেখলো অনু এক হাতে মিন্নয়ের গলার উপর জড়িয়ে ধরে মিন্নয়কে ঘুম থেকে তোলার চেষ্টা করছে। গুঞ্জন এই দৃশ্য দেখে একটা চিৎকার দিল, আর সেই চিৎকার মিন্নয়ের ঘুম ভেঙে গেল। নিজেকে অনুর সাথে দেখতে পেয়ে এতটাই অবাক হলো যে হাঁ করে গুঞ্জনের মুখের দিকে তাকিয়ে গুঞ্জনের মুখের এক্সপ্রেশন দেখার চেষ্টা করছে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।